মহান গঙ্গা নদীর তীরে অবস্থিত সুবর্ণপুর ছিল এক সমৃদ্ধ বাণিজ্য নগরী। নদীর স্রোতের সাথে সাথে যেখানে দূর দূরান্ত থেকে সম্পদ ও নতুন মানুষের আনাগোনা লেগেই থাকত। এই ব্যস্ত শহরেই মাধব নামে এক লবণ ব্যবসায়ী বাস করতেন, যার নাম সততা এবং কঠোর পরিশ্রমের সমার্থক ছিল। মাধবের দুই ছেলে ছিল, কিন্তু তারা ছিল দিন ও রাতের মতো আলাদা। ছোট ছেলে কিরণ ছিল সকালের সূর্যের মতো উজ্জ্বল, প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসে ভরপুর। তার প্রাণখোলা হাসিতে পুরো বাড়ি মুখরিত থাকত এবং সে তার মোহনীয় ব্যবহারে যে কোনো ক্রেতার মন জয় করে নিতে পারত। কিন্তু বড় ছেলে অর্জুন ছিল শান্ত গোধূলির মতো, গভীর এবং নীরব লজ্জায় আচ্ছন্ন। ছোটবেলা থেকেই বাবার বিরাট প্রত্যাশার চাপ এবং ছোট ভাইয়ের অনায়াস আকর্ষণীয় ব্যক্তিত্ব তাকে এক সন্দেহের রেশম গুটিতে জড়িয়ে ফেলেছিল। বাজারের ভিড়ে যখন কিরণের জোরালো গলায় দর কষাকষি আর রসিকতায় সবাই মজে থাকত, তখন অর্জুনের কথা তার গলাতেই আটকে যেত। ক্রেতার অধৈর্য দৃষ্টির সামনে তার হাত কাঁপত। দাড়িপাল্লা ধরতে গিয়ে সে ভুল করে ফেলত। প্রায়ই তার বাবা মাধবকে ছুটে আসতে হতো। তার মুখ হতাশায় কালো হয়ে যেত। তিনি সবার সামনেই চিৎকার করে বলতেন, অপদার্থ ছেলে, তুই এই পরিবারের সর্বনাশ করবি, নিজের ভাইয়ের দিকে তাকিয়ে কিছু শেখ। এই প্রকাশ্য ভর্ৎসনাগুলো তার ভঙ্গুর আত্মার উপর পাথরের আঘাতের মতো এসে পড়ত, যার প্রতিটি আঘাতে তার আত্মবিশ্বাস আরও চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বছরের পর বছর ধরে এই লজ্জা তার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল। পড়াশোনাতেও তার প্রভাব পড়ল। পরীক্ষার হলে তার মুখস্থ করা উত্তরগুলো মন থেকে হারিয়ে যেত এবং এক পঙ্গু করা ভয় তাকে গ্রাস করত। তার মনে হতো সে এক রাডারহীন নৌকা, ব্যর্থতার এক বিশাল সাগরে দিশাহীনভাবে ভাসছে, আর দেখছে অন্যরা কেমন আত্মবিশ্বাসের সাথে নিজেদের লক্ষ্যে এগিয়ে চলেছে। এক পূর্ণিমার রাতে বাজারে এক চরম অপমানজনক দিনের শেষে তার মনের বোঝা অসহনীয় হয়ে উঠল। বাবার রাগান্বিত কথাগুলো আর অন্যদের বিদ্রূপের হাসি এক অবিরাম ঝড়ের মতো তাকে তাড়া করতে লাগল। সে দিশেহারা হয়ে গঙ্গার তীরে হেঁটে চলল। নদীর জল যেন এক অন্ধকার নীরব শান্তির প্রতিশ্রুতি নিয়ে তার সামনে চিকচিক করছিল। চানের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, এ জীবনের কোনো অর্থ নেই। আমি জন্মেছি ব্যর্থ হওয়ার জন্য। এখন সব শেষ করে দেওয়াই ভালো। সে নদীর হিম শীতল জলে পা রাখল। স্রোত তার কাপড় ধরে টানছিল, আর সে নিজেকে সঁপে দেওয়ার জন্য প্রস্তুত হল। ঠিক যখন সে নিজেকে স্রোতের হাতে ছেড়ে দিতে যাবে, এক শান্ত সৌম্য কণ্ঠ অন্ধকার চিরে ভেসে এল, বৎস, নদী অনেক কিছু ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু মনের দুঃখকে খুব কমই পারে। চমকে উঠে অর্জুন দেখল নদীর পাড়ের এক পাথরের উপর এক বৃদ্ধ বসে আছেন। তার চোখে যেন হাজারো সূর্যোদয়ের প্রশান্তি। বৃদ্ধ, যার নাম ছিল জ্ঞানচাঁদ, তার উপস্থিতি ছিল একই সাথে শান্তিপূর্ণ ও শক্তিশালী। তিনি মৃদুস্বরে বললেন, যে জীবন এক অমূল্য উপহার, তুমি তাকেই ছুঁড়ে ফেলে দিতে চাইছ। চোখের জলে ভেসে অর্জুন তার হৃদয়ের সমস্ত যন্ত্রণা বৃদ্ধের সামনে উন্মোচিত করল। তার লজ্জা, তার দুর্বলতা আর তার মূল্যহীনতার অনুভূতি। সে কেঁদে বলল, আমার বাবাও আমাকে ঘৃণা করেন, সবাই আমাকে বোকা ভাবে, আমার বেঁচে থাকার কি অধিকার আছে? জ্ঞানচাঁদ ধৈর্য ধরে সব শুনলেন। তার চোখে ছিল গভীর মমত্ববোধ। অর্জুনের কথা শেষ হলে তিনি বললেন, তোমার কষ্টের সমাধান আমার কাছে আছে, কিন্তু তোমাকে তা অর্জন করতে হবে। আগামী 3 দিন প্রশ্নহীনভাবে আমার নির্দেশ অনুসরণ করো। যদি তুমি পারো, আমি কথা দিচ্ছি তোমার জীবনে পরিবর্তন আসবে। অর্জুনের হতাশায় মোড়া হৃদয়ে এক চিলতে আশা জেগে উঠল, যা সে বহু বছর ধরে অনুভব করেনি। সে রাজি হয়ে গেল। প্রথম দিন। পরের দিন সকালে জ্ঞানচাঁদ বললেন,
আজ তোমার কাজ হল বাজারের সবচেয়ে ভিড়ের জায়গায় গিয়ে 10 জন সম্পূর্ণ অচেনা মানুষের সাথে কথা বলা, তাদের জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে এবং তাদের গল্প লিখে রাখবে। অর্জুনের বুক ভয়ে ধড়ফড় করতে লাগল। এ তো তার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। সে বাজারে 1 ঘণ্টা ধরে দাঁড়িয়ে রইল। তার গলা শুকিয়ে কাঠ, হাতের তালু ঘেমে একাকার হয়ে গেল। অবশেষে সমস্ত সাহস একত্রে করে সে এক ঘড়ি নির্মাতার কাছে গিয়ে শুধু সময় জিজ্ঞেস করল। লোকটি উত্তর দিল, এটি একটি ক্ষুদ্র বিজয়, কিন্তু এখান থেকেই শুরু হল। এরপর সে এক ফুল বিক্রেতার কাছে তার সবচেয়ে সুন্দর গোলাপটি সম্পর্কে জিজ্ঞাসা করল। এই ছোট ছোট সাফল্যে উৎসাহিত হয়ে সে সন্ধে নাগাদ 10 জন মানুষের সাথে কথা বলল, তাদের আনন্দ, সংগ্রাম আর স্বপ্নের কথা শুনল। সে আর শুধু লাজুক ছেলে ছিল না, সে একজন শ্রোতা হয়ে উঠল। দ্বিতীয় দিন জ্ঞানচাঁদ বললেন, আজ তোমার কাজ গ্রামের পাঠশালায় গিয়ে 10 জন শিশুকে শেখানো যে জল কেন অমূল্য। অর্জুন আতঙ্কিত হয়ে বলল, কিন্তু আমি তো শিক্ষিত নই, আমি তাদের কি শেখাব? বৃদ্ধ হেসে বললেন, ওরা তো জানে না যে তুমি অশিক্ষিত। তুমি যা জানো সেটাই ওদের বলো। কাঁপতে কাঁপতে হাতে 1 গ্লাস জল নিয়ে অর্জুন শিশুদের কাছে গেল। সে তাদের বোঝাল জল কিভাবে তৃষ্ণা মেটায়, ফসল ফলাতে সাহায্য করে, এমনকি এই বিশাল গঙ্গা নদীও কিভাবে এই শহরকে জীবন দান করে। সে একটা ছোট চারাগাছের উদাহরণ দিল, যা জল ছাড়া শুকিয়ে যায় কিন্তু জল পেলেই সতেজ হয়ে ওঠে। শিশুরা নির্ভেজাল কৌতূহলে তার কথা শুনল। জীবনে প্রথমবার অর্জুন সম্মান পাওয়ার আনন্দ অনুভব করল। তার মধ্যে নতুন আত্মবিশ্বাস অঙ্কুরিত হতে শুরু করল। তৃতীয় দিন শেষ দিনে জ্ঞানচাঁদ অর্জুনকে বললেন, এবার তোমার শেষ এবং সবচেয়ে কঠিন কাজ। তোমাকে তোমার বাবার কাছে ফিরে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে। অর্জুনের শিরদাণ্ডায় এক শীতল স্রোত বয়ে গেল। বাবা আমাকে কখনো ক্ষমা করবেন না, তিনি শুধু আমাকে আবার বোকা দেবেন। জ্ঞানচাঁদ তার কাঁধে হাত রেখে বললেন, যদি তুমি এটা না করো তবে আমার শেষ উপদেশ তুমি পাবে না। গভীর এক নিঃশ্বাস নিয়ে অর্জুন বাড়ি ফিরল। সে দেখল তার বাবা গুদাম ঘরে বসে আছেন, তার মুখে চিরচেনা বিরক্তির ছাপ। অর্জুন নম্রভাবে বাবার সামনে দাঁড়াল। তার কণ্ঠস্বরে এবার কোনো জড়তা ছিল না। সে বলল, বাবা, আমি দুঃখিত, আমি দুর্বল ছিলাম, আমি আপনাকে হতাশ করেছি, কিন্তু আমি শিখতে চাই। বাবা ছেলের দিকে তাকালেন। তার আচরণের এই পরিবর্তনে তিনি অবাক হলেন। তিনি তার সামনে কোনো ব্যর্থ ছেলে দেখলেন না, দেখলেন এক যুবক যার চোখে আত্মবিশ্বাসের এক নতুন স্ফুলিঙ্গ। বহুদিন ধরে চাপা পড়ে থাকা এক প্রগাঢ় মমত্ব তার কঠোর আবরণ ভেঙে দিল। তিনি অর্জুনকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমারই ভুল হয়েছে বাবা, আমার রাগ আমাকে তোর কষ্ট দেখতে দেয়নি। সেই দিন থেকে তাদের পরিবারে এক নতুন অধ্যায়ের সূচনা হল। মাধব ছেলেকে ব্যবসায় আর এক সুযোগ দিলেন, আর এবার অর্জুন তার নতুন আত্মবিশ্বাসকে সঙ্গী করে অসাধারণ সাফল্য অর্জন করল। কাজ শেষে সে জ্ঞানচাঁদের কাছে ফিরে এল। সে জিজ্ঞেস করল, এবার বলুন, সফলতার গোপন রহস্যটি কি? জ্ঞানচাঁদ স্নিগ্ধ হেসে বললেন, বৎস, তুমি তো নিজেই তা আবিষ্কার করে ফেলেছ। তোমার সবচেয়ে বড় শত্রু তোমার লজ্জা ছিল না, ছিল তোমার ভয়। সত্যিকারের শক্তি আসে আত্মবিশ্বাস থেকে, আর পৃথিবী তোমাকে সেই চোখেই দেখে যে চোখে তুমি নিজেকে দেখো। তার পরের কয়েক বছরে সেই লাজুক অর্জুন সুবর্ণপুরের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে উঠল। মানুষ তাকে শুধু তার তীক্ষ্ণ বুদ্ধির জন্য নয়, তার গভীর সহানুভূতি ও বোঝাপড়ার জন্য চিনত। সে বুঝতে পেরেছিল যে আত্মবিশ্বাস জন্মগত কোনো উপহার নয়, এটি একটি দুর্গ যা সাহস ও অধ্যবসায়ের এক একটা ইট দিয়ে সময়ের সাথে গড়ে তুলতে হয়।